বাজেটে করা দেশের সেরা এই স্লোগান দিয়ে বাজারে এলো ভিভোর আরও একটা এন্ট্রি লেভেলের ফোন Y21D। সো বাজেটে কেমন করা হলো, এটার পারফরমেন্স আসলে কেমন, সব কিছু নিয়ে আমাদের আজকের ভিডিওতে আলাপ হবে। যারা ভিভোর এই ফোনটা কেনার কথা ভাবছেন অথবা 20,000 টাকা আশেপাশের রেঞ্জের কোনো একটা ফোন আপনার দরকার ভাবতেছেন, মনে মনে কিনবেন, আমাদের আজকের ভিডিওটা আপনার জন্য। শুরুতে জানিয়ে দিই, এই ফোনটার মধ্যে দুইটা ভেরিয়েন্ট পাওয়া যাবে। একটা হচ্ছে 6/128GB, দাম হচ্ছে 18,999 টাকা, আর 8/128GB এই ভেরিয়েন্টের দাম হচ্ছে 20,999 টাকা। সো আমাদের দায়িত্ব হচ্ছে বাজেটে কেমন করা হলো এবং কি পারফরমেন্স আমরা আশা করেছিলাম, কি পেলাম না, এই ফোনটা কাদের জন্য, কারা কিনবেন এবং কারা ভুলেও কিনবেন না, সব কিছু নিয়ে আপনাদের সঙ্গে আলাপ করা। দেখছেন আপনাদের ভালোবাসার চ্যানেল টিটিপি বা টাইনেটনা পাস, প্রেজেন্টিং ভিভো Y21D। বেশ কিছু ভালো দিক রয়েছে এই ফোনে, তার মধ্যে আমার নজরে সবথেকে বেশি ভালো লেগেছে এই ফোনটার দাম এত কম হওয়ার পরেও কিন্তু এতে রয়েছে IP68 এবং IP69+ রেটিং, পানি থেকে সম্পূর্ণ নিরাপদ। তার মানে হচ্ছে এটা ভাই আপনি পানির নিচে ডুব দিয়ে ছবিও তুলতে পারবেন। যদিও এই জিনিসটা আমরা রিকমেন্ড করি না, বাট ভিভো দাবি করতেছে যে এই ফোনটা পানি থেকে সম্পূর্ণ নিরাপদ। আরও রয়েছে হিউজ 6500 mAh এর ব্লু ভোল্ট ব্যাটারি এবং সেই সঙ্গে 44 ওয়াটের ফাস্ট চার্জার বক্সের মধ্যে, যেটা আপনি পেয়ে যাবেন। আর এই ফোনটাতে মিলিটারি গ্রেড অ্যান্টি ড্রপ সার্টিফিকেশন রয়েছে। তার মানে হচ্ছে যারা একদম হাট্টা গোট্টা টাইপের স্মার্টফোন চান, পানিতে ডুবলেও কিচ্ছু হবে না, হাত থেকে এরকম বারবার পড়ে গেলেও কিচ্ছু হবে না, যারা আউটডোরে প্রচুর থাকেন, যাদের প্রচুর ট্রাভেল করতে হয়, অনেক বড় ব্যাটারি দরকার হয়, তারা এই ফোনটা নিশ্চিন্তে কিনতে পারেন। কিন্তু আমরা তো শুধুমাত্র এখানেই খুশি হব না, তাই না? আমরা আরো অনেক কিছু দেখতে চাই। প্রথমে দেখবো এই ফোনটার ডিজাইনটা নিয়ে একটু। ভিভোর একটা সিগনেচার ডিজাইন রয়েছে তাদের প্রত্যেকটা ওয়াই সিরিজের ফোনে, এখানেও আমরা ঠিক তেমন দেখতে পেয়েছি। বাট এখানে নতুন কিছু জিনিস তারা যুক্ত করেছে। তাদের ফোনের মোট দুইটা কালার রয়েছে, জেড গ্রিন এবং কোরাল রেড। দুইটা ফোনে আমাদের হাতে এসেছে। জেড গ্রিনে একটা বিশেষ প্যাটার্ন তারা ইউজ করেছে, অনেকের হয়তো ভালো লাগবে, তবে আমার কাছে কোরাল রেড কালারটা অনেক বেশি ভালো লেগেছে। প্রত্যেকটা কোম্পানি কিন্তু চেষ্টা করে যে তাদের একটা নিজস্ব ডিজাইন সিগনেচার রাখতে। ভিভোও চেষ্টা করছে যেন ফোনটা দেখে যে কেউ বুঝতে পারে যে এটা ভিভোর ফোন। যাই হোক, ব্যাক প্যানেলে তারা ব্যবহার করেছে কম্পোজিট প্লাস্টিক শিট এবং সাইড ফ্রেমটাও প্লাস্টিক। ওজনটা 211 গ্রামের আশেপাশে। হ্যাঁ, এইটা হাতে নিয়ে একটু বাল্কি ফিল আপনার হতে পারে, আর ডিসপ্লেটাও বড় সড়ো, এর ফলে এক হাতে অপারেট করাটা একটু ডিফিকাল্ট হতে পারে আপনার জন্য। ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানারটা তারা পাওয়ার বাটনের সঙ্গে মার্চ করেছে, যেটা আমাদের কাছে মোটামুটি ফাস্টই মনে হলো। নিচের দিকে রয়েছে টাইপ সি পোর্ট, স্পিকার গ্রিল এবং প্রাইমারি মাইক্রোফোন। আরেকটা এক্সেপশনাল জিনিস আমরা দেখতে পেলাম, সেকেন্ডারি নয়েজ ক্যান্সেলেশন মাইকটা তারা ক্যামেরা লেন্সের একেবারে নিচের দিকে বসিয়েছে, যেটা বেশ ইউনিক লাগলো আমার কাছে। অবশ্য এই ফোনে নেই কোনো 3.5 মিলিমিটার হেডফোন জ্যাক। ভাই লুকটা প্রিমিয়াম, এটা স্বীকার করতেই হবে। বিশেষ করে রেড কালারটা অনেক ভালো লাগছে আমার কাছে। আর ফোনটা আসলে অনেক ডিউরেবল, আমরা হাত থেকে ফেলে টেলেও দেখেছি, তেমন কোনো ক্ষতি হয় নাই এখনো পর্যন্ত। সো ডিজাইন ব্যাপারটা আপেক্ষিক ভাই। আমার কাছে ভিভোর এই ফোনের ডিজাইনটা বেশ ভালোই লেগেছে। আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানান। আর এই ফোনে রয়েছে 6.68 ইঞ্চের একটা HD+ ডিসপ্লে, যাতে 90 হার্জ রিফ্রেশ রেট আছে এবং এটা পিক ব্রাইটনেস 1000 নিটস। ব্রাইটনেস ডিসেন্ট, ইনডোরে ঠিকঠাক আছে, কোনো কমপ্লেন নেই। আউটডোরে আপনি যখন এই ফোনটা অপারেট করবেন, ডিরেক্ট সানলাইটে গেলে দেখবেন যে একটু কম মনে হচ্ছে। এনিওয়ে, এইটা আমার বড় কমপ্লেন না। বড় কমপ্লেনের জায়গাটা হচ্ছে 19-20 হাজার টাকা বাজেটের একটা ফোনে না ফুল HD ডিসপ্লে থাকা উচিত। HD+ ডিসপ্লে হলেও এটার কালার রিপ্রোডাকশন মোটামুটি ভালো, বেশ ভাইব্রেন্ট কালার পাবেন, যথেষ্ট স্যাচুরেটেড এবং মাল্টিমিডিয়া কন্টেন্ট দেখার সময় খুব একটা হ্যাসেল আপনি ফিল করবেন না। তবে হ্যাঁ, শার্পনেসের একটু ঘাটতি আপনি খেয়াল করবেন, সেটা হওয়ারই কথা। আরেকটা জিনিস আমার চোখে লেগেছে, সেটা হলো এটার বেজেলটা আর একটু কম হতে পারতো, বিশেষ করে নিচের দিকের বেজেলটা একটু বেশি মোটা। সো ওভারঅল সবকিছু ঠিকঠাক থাকলেও জাস্ট HD+ ডিসপ্লেটাই একটু এই জায়গায় মনে হয়েছে যে একটু কমতেই রয়েছে। এবার হার্ডওয়্যার নিয়ে একটু আলাপ করবো আপনাদের সঙ্গে। এই ফোনে তারা ব্যবহার করেছে T7225 নামক একটা চিপসেট। নামটা শুনে ভাবলাম যে আরে নতুন একটা চিপসেট, দেখি তো একটু গবেষণা করতে গিয়ে যেটা পেলাম, বেসিক্যালি এটা ইউনিএসওসির টাইগার মানে T612, ওইটাই জাস্ট রিব্র্যান্ডেড একটা এডিশন, নামটা শুধু পাল্টিয়েছে আর সব কিছুই একই। এটা একেবারেই এন্ট্রি লেভেলের একটা চিপসেট, যেটা নর্মালি আমরা আরও কম দামে চিপসেটে দেখি। সো ভিভোর 19,000 টাকার এই ফোনটাতে আমার কাছে কেন জানি মনে হয়েছে যে আরেকটু বেটার চিপসেট দেওয়া উচিত ছিল। অক্টাকোর এই চিপসেটটার ম্যাক্সিমাম ক্লক স্পিড হচ্ছে 1.8 GHz। এই ফোনের জিপিইউ হচ্ছে ARM বেসড মালি G57, যার বেস ফ্রিকোয়েন্সি হচ্ছে 650 MHz। এই চিপসেটটা নিয়ে অনেক কথা বলার আছে আমার, যেমন ইউনিএসওসির এই চিপসেটটা এন্ট্রি লেভেলের, বাট একটা বটলনেক এখানে আছে। যেমন LPDDR4X র্যামের সর্বোচ্চ ফ্রিকোয়েন্সি ওর সাপোর্ট করে হচ্ছে 1600 MHz,
বাট ইনফ্যাক্ট LPDDR4X যে র্যাম তার সর্বোচ্চ স্পিড কিন্তু 4000 মেগাহার্টজ। সো এই চিপসেটটা LPDDR র্যামের যে সর্বোচ্চ ফ্রিকোয়েন্সি ওটা কিন্তু ইউটিলাইজ করতে পারে না, এখানে একটা বটলনেক হবে। আচ্ছা, এইটা তো গেল চিপসেটের কিছু লিমিটেশন। এই ফোনেরও কিছু লিমিটেশন আছে, যেমন এর যে স্টোরেজ ভেরিয়েন্ট ওইটা হচ্ছে eMMC 5.1, যেটা আমার মনে হয় যে 20,000 টাকা প্রাইস সেগমেন্টের কোনো ফোনে এখন আর থাকা উচিত নয়। ইনফ্যাক্ট এই যে চিপসেটটা এটা কিন্তু UFS 2.2 সাপোর্ট করে, বাট ভিভো এখানে eMMC স্টোরেজ ইউজ করেছে, যেটা একটা বটলনেক হবে পরবর্তীতে গিয়ে। প্র্যাকটিক্যাল লাইফে আমরা পারফরমেন্স মোটামুটি পেয়েছি, মানে অনেক ভালো পেয়েছি, সেটা জোর দিয়ে বলা যাবে না। তবে দৈনন্দিন কাজে আমাদের তেমন কোনো সমস্যা হয় নাই, যেমন হোয়াটসঅ্যাপে টেক্সট আদান প্রদান করা, ভিডিও অডিও কল করা, ইউটিউব, ফেসবুক, মেসেঞ্জার বা ইমো, এই সমস্ত কাজ করতে খুব একটা সমস্যা হয় নাই। অবশ্য মাল্টিটাস্কিং করে খুব একটা শান্তি আমরা পাই নাই, কারণ এটার বেস ফ্রিকোয়েন্সি যেহেতু বটলনেক করছে সার্টেন একটা অ্যামাউন্টের পরে, সো 8GB র্যামের যে ফুল পোটেনশিয়াল ওইটা কিন্তু ভিভোর এই ফোনটা বের করে আনতে পারে নাই। সো একটু ল্যাগ পেয়েছি, মাঝে মাঝে স্ট্যাটারও পেয়েছি, অ্যাপ সুইচিং এবং অ্যাপ ওপেনিং টাইমও একটু ডিলে আমরা পেয়েছি। আমরা AnTuTu টেস্ট করেছিলাম এবং এটার স্কোর এসেছে 3,60,345। গিগবেঞ্চের সিঙ্গেল করে 430 এবং মাল্টি করে 1,473 স্কোর এসেছে। এই চার্টের দিকে যদি একটু খেয়াল করে দেখেন, ভিভোর ফোনগুলোর মধ্যে আমরা একটু তুলনামূলক চিত্র আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছি। স্কোরের দিক দিয়ে কিন্তু এটাকে খুব একটা খারাপ বলা যাচ্ছে না, কারণ আরো অনেক বেশি দামের ফোনেও কিন্তু আমরা এর চাইতে কম স্কোর দেখেছি। ইভেন এই ফোনটা কিন্তু স্ন্যাপড্রাগনের 695 এর স্কোরও ক্রস করেছে। এটা ভিভোর কিছু কিছু ভি সিরিজের ফোনের স্কোরকে কিন্তু খুব ইজিলি টপকে গিয়েছে। তবে 18 থেকে 19,000 টাকার অফিসিয়াল ফোনগুলোর দিকে যদি একটু নজর দেন, তাহলে কিন্তু ভিভোর এই ফোনটার অবস্থান বেশ উপরের দিকে রয়েছে। এবং মজার ব্যাপার হচ্ছে এই ফোনগুলোর কোনোটাতেই এত হিউজ ব্যাটারি ব্যাকআপ নাই, যেটা ভিভো Y21D তে রয়েছে। এই চার্টটা দেখে আমি একটু সারপ্রাইজড হয়ে গিয়েছি, কারণ এই সিমিলার চিপসেটের যতগুলো ফোনের রিভিউ আমরা এতদিন করেছি অন্যান্য বিভিন্ন ব্র্যান্ডের, তার মধ্যে কিন্তু ভিভো Y21D-টা সবার উপরে রয়েছে স্কোরের দিক দিয়ে। তার মানে যেটা বুঝলাম, এই চিপসেটটা শুধুমাত্র রিব্র্যান্ডেড হয় নাই ভাই, আরো বেশি অপটিমাইজড হয়েছে। সো দিস ইজ এ গুড থিং। এনিওয়ে, এই ফোনটা দিয়ে গেমিং না করাই ভালো, অন্তত হেভি গেমার যারা রয়েছেন তাদের জন্য এটা কখনোই রিকমেন্ড করবো না আমি। বাট আপনি যদি 2D টাইপের গেম খেলে অভ্যস্ত হন এবং শখ করে মাঝে মাঝে বিভিন্ন গেম খেলেন, তাহলে আপনার জন্য এটা ঠিক আছে। Android 15 আছে আউট অফ দ্য বক্স, আর FunTouch 15 পেয়ে যাবেন। ইউআইটা যথেষ্ট ক্লিন ভাই, FunTouch OS নিয়ে তেমন কোনো কমপ্লেন আজকাল আমাদের নাই, কারণ যথেষ্ট সফিস্টিকেটেড মনে হয় আমার কাছে। প্রচুর কাস্টমাইজেশনের সুযোগ রয়েছে এবং এই ফোনের সফটওয়্যার এক্সপিরিয়েন্স আমাদের কাছে 19-20 হাজার টাকা দামের ফোনের কাছ থেকে যেমনটা প্রত্যাশা ঠিক তেমন আমরা পেয়েছি। আর একটা জিনিসের প্রশংসা না করে পারছি না, অলরেডি আপনারা হয়তো বুঝে গিয়েছেন, এই ফোনে রয়েছে হিউজ ব্যাটারি ব্যাকআপ, 6500 mAh এর ব্যাটারি, সেই সঙ্গে 44 ওয়াটের ফাস্ট চার্জিং সাপোর্ট। বক্সের মধ্যে আপনি চার্জিং ব্রিকও পেয়ে যাবেন। এইটা সারাদিনেও আপনি চার্জ শেষ করতে পারবেন না, আর আপনি যদি নর্মাল ইউজার হন, খুব বেশি ফোনের পেছনে সময় দেন না, তাহলে 1.5 থেকে 2 দিনও আপনি চার্জিং ব্যাকআপ পেতে পারেন। এবং ভিভোর যে ব্লু ভোল্ট টেকনোলজি রয়েছে তারা ব্যাটারিতে ইউজ করে, এটা বেশ সুনাম রয়েছে, দীর্ঘদিন পর্যন্ত কিন্তু এই ব্যাটারিটা বেশ ভালো পারফর্ম করতে পারে। আচ্ছা, এবার ক্যামেরাতে চলে আসি। রিয়ারে পাচ্ছেন ডুয়াল ক্যামেরা সেটআপ, মেইন সেন্সরটা 50 মেগাপিক্সেলের, ছবির কোয়ালিটি ডিসেন্ট, মানে খুব বেশি ভালোও বলা যাচ্ছে না, আবার দাম বিবেচনায় অনেক খারাপও না। তবে একটু ডিটেইলের ঘাটতি আমি খেয়াল করেছি, বিশেষ করে লো লাইটে এসে খুব বেশি ভালো পারফর্ম করে না এই ফোনটা, যেটা এই বাজেটের ফোনগুলোতে একটা কমন ইস্যু। ডে লাইটে ডিসেন্ট ফটোজ আপনি পাবেন, তবে ডার্ক এরিয়া বা অন্ধকারে ছবি তুলতে গেলে প্রচুর নয়েজ চলে আসে, অতিরিক্ত আলো পেলে আবার কিছু এরিয়া হাইলাইটেড করে ফেলে, শার্পনেসের ঘাটতি এনহ্যান্স করতে গিয়ে না কিছু কিছু জায়গায় একটু স্মুথ করে ফেলে। ডাইনামিক রেঞ্জ ডিসেন্ট বলতে হবে, সামনে মাত্র 5 মেগাপিক্সেলের একটা সেন্সর ব্যবহার করেছে তারা, যেটা একটু হতাশার কারণ বটে, কারণ ফোনের দাম হচ্ছে প্রায় 20,000 টাকা। অন্যান্য আরো অনেক কোম্পানি কিন্তু এই বাজেটে 32 মেগাপিক্সেল পর্যন্ত দিচ্ছে। এনিওয়ে, ছবির কোয়ালিটি ডিসেন্ট, এইটা টুকটাক ভিডিও কল বা সোশ্যাল মিডিয়ার জন্য আমার কাছে মনে হয়েছে যে ডিসেন্ট, বাট খুব বেশি কিছু প্রত্যাশা না করাই ভালো। ভিডিও করা যাবে সর্বোচ্চ 30 FPS এ 1080p রেজলিউশনে, আর এইটার স্টাবিলাইজেশন খুব একটা সুবিধার আমার কাছে মনে হয় নাই। আপনি যদি আন্ডার ওয়াটার ফটোগ্রাফি করতে চান, তাহলে বেশ কিছু ডেডিকেটেড ফিচার এতে পাবেন, যেমন ওয়ান ট্যাপ টু ইজেক্ট ওয়াটার, ডুয়াল ভিউ রেকর্ড ইত্যাদি ইত্যাদি। এটার লাউড স্পিকারের কোয়ালিটি ডিসেন্ট মনে হয়েছে আমাদের কাছে, ডুয়াল স্টেরিও স্পিকার তারা ব্যবহার করেছে। এটার ফ্ল্যাশ লাইট যথেষ্ট ব্রাইট মনে হলো আমাদের টেস্টিং এ, এবং যে ভাইব্রেশন মোটর তারা ইউজ করেছে ওইটা ডিসেন্ট, মানে খুব বেশি পাওয়ারফুল আমার কাছে মনে হয় নাই। আমার মনে হয় প্রায় শেষ প্রান্তে আমরা চলে এসেছি। এই ফোনের খুঁটিনাটি যে তথ্যগুলো জানানো দরকার ছিল আমরা সেটা জানিয়েছি। ফাইনাল ভার্ডিক্ট, এই ফোনটা আসলে কাদের জন্য? দেখেন, স্পেক নিয়ে কিন্তু অনেকের অত বেশি মাথা ব্যথা নাই। অনেক মানুষ আছে যাদের লম্বা ব্যাটারি ব্যাকআপ দরকার হয়, অনেক ডিউরেবল ফোনের দরকার হয়। অনেকে আছেন ধরেন বাইকার,
সবসময় বাইরে থাকতে হয়, হ্যাঁ, প্রফেশনাল কাজে এসে বাইকার, তাদের জন্য আমার মনে হয় এরকম একটা ডিউরেবল ফোনের খুব দরকার। তাদের অত বেশি স্পেকের দরকার হয় না বা অত বেশি ছবিও তোলে না, গেমিং সে জীবনও করে বলে মনে হয় না। তাদের দরকার ডিউরেবল ফোন, বেশি ব্যাটারি ব্যাকআপ, খুব দ্রুত চার্জ হবে, এটাই কাজে আসবে তাদের। অথবা ধরেন সিনিয়র সিটিজেন, তারা ভাই ফোনে গেমিং তো জীবনও করবে না, আর এত বেশি ছবিও তারা তোলে না, কোনো রকম একটা ক্যামেরা হলে হয়েছে, এবং স্পেক নিয়ে তারা অতটা সিরিয়াস না, তাদের জন্য আমার মনে হয় এই ফোনটা বেশ ভালো অপশন হতে পারে। ও আরেকটা তথ্য দিতে ভুলে গিয়েছি, এই ফোনটা কিনলে কিন্তু লাকি ড্র অফার রয়েছে, যার মাধ্যমে রিরো W1 স্মার্ট ওয়াচ জিততে পারেন আপনি, অথবা পেতে পারেন রিরো নেক ব্যান্ড। পাশাপাশি রয়েছে 5,700 টাকা ডাউন পেমেন্ট দিয়ে মোমো কিস্তিতে ফোনটা কেনার সুযোগ। আর এটা হচ্ছে ভিভোর এন্ট্রি লেভেলের একটা ফোন, এইটা বেসিক্যালি এই ধরনের কনজিউমারকে টার্গেট করে তারা মার্কেটে এনেছে। সো এর কাছ থেকে অনেক বেশি কিছু আশা করা যাবে না। আপনার যদি বেটার পারফরমেন্সের ফোন দরকার হয়, ভিভোরই আরও অনেক পাওয়ারফুল ফোন আছে, বাজেট বাড়িয়ে সেগুলো দেখতে পারেন। তারপরেও আমার কাছে মনে হয়েছে যে এই ফোনটার দাম যদি আর একটু কমানো যেত, কারণ মার্কেট তো এখন অনেক বেশি কম্পিটিটিভ, বিভিন্ন ব্র্যান্ডের কাছ থেকে আমরা বিভিন্ন রকমের ফিচার স্পেকের ফোন পাচ্ছি, এই দামের ফোনে আরও বেটার ডিসপ্লে পাচ্ছি, চিপসেটটাও আরও বেটার পাচ্ছি। সো সব কিছু বিবেচনা আমার কাছে মনে হয়েছে যে এটার বেস ভেরিয়েন্টের দাম যদি 16,000 টাকার আশেপাশে রাখা হতো, আর যদি 8GB ভার্সনের দাম রাখা হতো 18,000 টাকার আশেপাশে, তাহলে বেশ ভালো একটা ডিল হতো আর কি। আশা করছি ভিভো এই জিনিসটা একটু মাথায় রাখবে। সো আপনার কাছে কেমন লাগলো ভিভো Y21D অবশ্যই জানিয়ে দিতে পারেন কমেন্ট সেকশনে। আপাতত এ পর্যন্তই, দেখা হয়ে যাবে অন্য কোনো ভিডিওতে ভিন্ন কোনো বিষয় নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর দেখতে থাকুন টেক টু দ্য পয়েন্ট।